আর আমার জন্মস্থান বেড়ে ওঠা হচ্ছে মধ্যপাড়ায়, আপনারা সবাই চিনবেন। আমার খালা আফরোজা বেগম লুপু, আমার মা মাকসুদা বেগম রূপু, তারা সবাই গান করেন। আরও দুইজন ছোট খালা আছেন, নীনা সামান্তা, দিনা সামান্তা। তো এই প্রজন্মের আছে আমার আফরোজা বেগম লুপুর মেয়ে লায়লা তাজনুল সাউদি, ও আমার খালাতো বোন। এই সঙ্গীত পরিবার। সঙ্গীত পরিবার আর কি, মানে এইভাবেই বেড়ে ওঠা আর কি। তোমার সঙ্গীতে হাতে ঘড়ি কোথায় বললে প্রথম? আমার সঙ্গীতের প্রথম হাতে করি গাইবান্ধাতেই, ডেভিড কোম্পানি পাড়ায় ওস্তাদ স্বপন চৌধুরী, উনি শিল্পকলার প্রশিক্ষক হিসেবে আছেন। তারপরে আমি ঢাকায় ওস্তাদ ইয়াকুব আলী খান সাহেব, তারপরে ডক্টর হারুনুর রশিদ, এনাদের কাছ থেকে ক্লাসিক্যাল নজরুলের উপরে আমি তালিম নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। তো তানজিমুল্লাহ, এই যে আমাদের সামনে একটা চেঞ্জার হারমোনিয়াম বসে আছে, হারমোনিয়াম নিজেই বসে আছে বলবো না। জি জি। তো তুমি একজন গায়ক, আর গায়কদের প্রতি আমাদের দর্শক শ্রোতার একটা আলাদা আকর্ষণ থাকে। তো আমার মনে হয় শুরুতে একটা যদি গান দিয়েই শুরু করি, তারপরে আস্তে আস্তে তোমার সাথে অন্যান্য গল্পে চলে যাব। যদি অনুরোধ করি এখন, তাহলে কোন গাইতে গাইবে? আমি আমার একটি প্রিয় গান, যদিও ওপার বাংলার গান, কিন্তু গানটি আমি বেছে নিয়েছি এই জন্য, দর্শক শ্রোতা যারা আছেন তাদের সাথে সরাসরি কখনোই দেখা হয় না, ভার্চুয়াল মিডিয়াতেই দেখা হয়। সেই ধরনের একটি গান, মান্নাদের খুবই পরিচিত এবং আমারও অনেক প্রিয় গান, আমি গাওয়ার চেষ্টা করছি। বাহ, আমারও খুব প্রিয়, মান্না দে একজন প্রিয় শিল্পী। জি। তাহলে শুরু হয়ে যাক। হ্যাঁ। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে, পূজার ছলে আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি সন্ধ্যাবেলা, আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে, অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি রাত নিঝুম হলে শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে? ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে অন্তর কেঁদে মরে? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। অসাধারণ। ধন্যবাদ। মান্নাদের গান শুনলে তো মানুষ নস্টালজিক হয়ে যায়। বিশেষ করে মান্নাদের গান, রোমান্টিক, প্রেমের গান, সব কিছু মিলে মান্নাদের একটা অসাধারণ পরিবেশনা। আর তোমার গানটাও আমার খুব প্রিয় গান, যে গানটি গাইলে। আমারও অনেক প্রিয় একটি গান। হ্যাঁ। আর তুমি মূলত মান্নাদের গান, আধুনিক গান করো, আর কি কি গান করো?
আমি মূলত ক্লাসিক্যাল নজরুলটাই আমার বেস, পাশাপাশি আচ্ছা। আধুনিকটাই করি। তো আচ্ছা, অনেকেই আচ্ছা। জানে যে আমি আধুনিকই বেশি করি, কিন্তু মূলত গান করতে গেলে যে ধারাটায় মানে শুরু করা উচিত ক্লাসিক্যাল, অবশ্যই ক্লাসিক্যাল নজরুল, তারপর অন্য যে কোনো গানে যেতে পারে। আমি আধুনিক গানে চলে আসছি, আচ্ছা, আচ্ছা। আধুনিক গান করছি। বাংলাদেশের যারা লিজেন্ডারি আর্টিস্ট এবং উপর বাংলার সবারই গান করছি আর কি, মোটামুটি চেষ্টা করছি। তুমি তো একজন শিল্পী, আমি কি বলবো তার ফাঁকে একটু বলেই নেই তানজিন বিল্লাহ। সত্য কথা বলতে কি, তোমার গান কি আমার সামনাসামনি আগে শোনা হয়েছিল, আমি শুনেছি কখনো? সৌভাগ্য হয়নি মনে হয়। আমার মনে হয় না। হ্যাঁ, মানে তোমার গলা কি আগের চেয়ে আরো শানিত হয়েছে, নাকি চর্চায় আছো? বেশ ভালো লাগলো আজকে আমার খুব। আমি চর্চা তো অবশ্যই আছি, চর্চায় গান তো আসলে চর্চারই হয়তো। বিষয়, অধ্যাপনার বিষয়। আমি চর্চা করেই যাচ্ছি কন্টিনিউ। আর তুমি তো রংপুর বেতারের তালিকাভুক্ত শিল্পী। জি। সেখানে কি আধুনিক গানের না নজরুল সঙ্গীতের? আধুনিক গানের। আধুনিক গানের। আর এই যে রেডিওতে আজকে গাইছো, রেডিও সারা বেলার তো তালিকাভুক্ত শিল্পী। জি। এখানেও কি গানের হিসেবে আছো? সব এখানে আধুনিক গানে। আধুনিক গান হিসেবে আছো। আচ্ছা, আচ্ছা। তো কোনটার তোমার তালিকাভুক্ত আগে হয়েছে? আমি রংপুর রেডিওতে আগে। রেডিওতে আগে। এটা কত সালে হয়েছে? এইটা 20 সালের শেষের দিকে। 20 সালে। আর সারা বেলায়? সারা বেলার সালটা আমার মনে নাই তখন। তারপরে পরে হতে পারে। তারপরে পরে আর কি 21-এর শেষের দিকে বা 22, এই সময়টায়। বাহ। তো সঙ্গীতে তো তুমি সেই কত বছর বয়স তখন যদি বলি? ছোট? ছোটবেলা থেকে আসলে গান করা পদ্ধতিগতভাবে আমি 1995-96 এই সময়টা থেকেই শুরু আর কি আমার, আচ্ছা। হাতে করি। তো তোমার এই সঙ্গীতের অনেক অর্জন আছে আমি শুনেছি। সঙ্গীতের তুমি মানে স্টেজ প্রোগ্রামও করেছো। আচ্ছা, অর্জনগুলো একটু শুনি। তোমার সফলতায় সঙ্গীত জীবনের, সঙ্গীত বিভিন্ন জায়গায় অনেক সফলতা আছে। সফলতা প্রথম যখন গান করি তখন তো স্টুডেন্ট, অনার্স 3rd ইয়ার 4th ইয়ার এর সময় পড়ি। তখন ওই থানা পর্যায়ে, জেলা পর্যায়ে যে শিক্ষা সপ্তাহগুলো হয়তো, তো এইসব প্রোগ্রামগুলোতে আমি নজরুল ক্লাসিক্যালে, যারা গাইবান্ধার সিনিয়ররা আছেন তারাও জানেন, থানা জেলা পর্যায়ে আমি চ্যাম্পিয়ন হয়েছি, বিভাগীয় তো হয়েছি। এবং তখন আমাদের বিভাগ ছিল রাজশাহী। আর মানে গাইবান্ধা থানা জেলা ছিল, তারপরে অডিশনগুলো হতো অঞ্চল ভিত্তিক, রংপুর অঞ্চল হতো তখন। অঞ্চল থেকে ফার্স্ট সেকেন্ড হলে তখন রাজশাহী যেত, বিভাগ তখন রাজশাহী ছিল। রাজশাহী বিভাগীয় পর্যায়ে পর্যন্ত আমি গিয়েছি আর কি। আচ্ছা, আচ্ছা। আর আরও আছে তো আমি জানার মতে? আরও আছে, আরও আছে বলতে আমার গত 2 বছর আগে আমাদের এসএটিভি থেকে একটি প্রোগ্রাম হয়েছিল, ব্যাংকার্স ভয়েস। হ্যাঁ, আমি শুনেছিলাম ব্যাংকার্স ভয়েস। এইটা ওই রংপুরে হয়েছিল। প্রতিটা বিভাগেই প্রোগ্রামগুলো হতো। তো বিভাগের মধ্যে যে কয়টা ডিস্ট্রিক্ট থাকতো, 8টা ডিস্ট্রিক্ট মিলে যতগুলো ব্যাংকার যারা ছিলেন, যারা গান করতেন আর কি, তুমি তাদের নিজেও একজন মধ্যে- যেহেতু ব্যাংকার। হ্যাঁ, বিভাগীয় চ্যাম্পিয়ন ছিলাম আমরা 4 জন। পরবর্তীতে আমরা ঢাকায় যাই, ঢাকায় যে এসএটিভির স্টুডিওতে আমরা গান করেছি, রেকর্ডও করেছি। দুর্ভাগ্যবশত পরে ওই প্রোগ্রামটি তারা শেষ পর্যন্ত নিতে পারেননি আর কেউ। আমার খুবই আশা ছিল, ইচ্ছা ছিল হওয়ার আর কি, মানে দেশসেরা হওয়ার একটা মানে সুযোগ ছিল, আমি মনে করি, কনফিডেন্স ছিল। আচ্ছা, তো ওই আচ্ছা। পর্যন্ত প্রোগ্রামটা তারা কি কারণে করতে পারেনি আমি জানি না। আর এছাড়াও আমি বাংলাদেশের যারা প্রবীণ সিনিয়র আর্টিস্ট, যারা আমার পছন্দের আর্টিস্ট, তাদের সাথে আমাদের একই স্টেজে আমার গান করার সুযোগ হয়েছে। তাদের সাথে আমাদের এখনো যোগাযোগ আছে। অনেকেই এই আমি দুনিয়া আছি, থেকে- সে বিষয়গুলোতে দুনিয়া আছি। থেকে চলে গেছেন। আমি সেই বিষয়গুলোতে যাব। তুমি তো মাঝে মাঝে তোমার বিভিন্ন প্রতিযোগিতামূলক যে বিভিন্ন কম্পিটিশন হয়, সেগুলো তুমি বিচারক হিসেবে আমি হয়তো ফেসবুকে দেখেছি বা শুনেছি, বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছো। এই অভিজ্ঞতাগুলো একটু যদি বলো, কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় বিচারকদের? বিচারকদের বিষয়গুলো আসলে অবশ্যই খুবই মানে কঠিন একটা বিষয় বিচার করা। কারণ দেখা গেল যে একই ধরনের গান একজন ছেলে বা একজন মেয়ে, দুইজন কম্পিটিটর গাচ্ছে, একই রকম মার্ক পেয়ে যাচ্ছে। ওই সময় জাজমেন্ট করা খুবই আসলে টাফ হয়ে যায়। ওই সময়টা অন্য বিচারকরা কি করে জানি না। আমি একটা সম্প্রতি রংপুরে একটা প্রোগ্রামে বিচারক হিসেবে ছিলাম, 3টা বিভাগের উপরে, এবং সেটা 3 বিভাগের 3 শ্রেণীর, ক খ গ, নজরুল, আধুনিক এবং দেশগানের। তো ওখানে এরকম একটা ঘটনা ঘটেছিল। পরে আমরা ওই দুইজনেরই আবার নতুন করে গান শুনে পরে ওখান থেকে মানে হাফ মার্কের একটু কম বেশি হয়েছিল। কারণ যেহেতু তারা রংপুর বিভাগ থেকে জাতীয় পর্যায়ে যাবে, তো জাতীয় পর্যায়ে গেলে তারা যদি রেজাল্ট ভালো করে আসে বা খারাপও করে, এই ইয়েটা কিন্তু যারা রংপুরে বিচারক থাকবে তাদের উপর বর্তায়। আচ্ছা, এখানে এমন কোনো অপশন থাকে না যে যৌথভাবে দুজনেই প্রথম হয়েছে,
এটা হচ্ছে কর্তৃপক্ষের উপর নির্ভর করে। এটা কর্তৃপক্ষের উপর নির্ভর করে। তারা যদি এই অপশনটা খোলা রাখে তাহলে হবে, এই তো। হ্যাঁ, দুইজন তো আসলে যৌথভাবে দুজন তো জাতীয় পর্যায়ে যেতে পারবে allow না, অ্যালাউ না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো এই জন্য বিভাগীয় পর্যায়ে যে প্রোগ্রামগুলো বা কম্পিটিশনগুলো হয় এগুলো খুবই দক্ষতার সাথে এবং খুবই মানে সততার সাথে দেখতে হয় বিচারকদের। অন্যরাও দেখেন, আমিও দেখার চেষ্টা করি, এই আর কি। তুমি তো একজন সংগঠক, তুমি রংপুরে থাকো, আর রংপুরে তুমি অনেক সংগঠনের সঙ্গে যুক্ত আছো। আমি যদি বলি যে গাইবান্ধা সমিতি, তারপরে তুমি আবার গাইবান্ধায় তোমাদের একটা বন্ধু সংসদ আছে, জি ওই সংগঠনের নাম। জি এইগুলো তুমি অনেক কিছু অ্যারেঞ্জ করো, প্রোগ্রাম করো। আর জি। আরও আছে, তুমি আমাদের বাংলাদেশ ওপার বাংলা ওপার বাংলা মিলে একটা সংগঠন আছে কি, মৈত্রী। মৈত্রী। হ্যাঁ, কোনটা আগে শুনবো? এক এক করে সবই শুনবো। গাইবান্ধায় যেটা বন্ধু গাইবান্ধা দিয়ে সংসদ শুরু। আছে আমাদের 1 নম্বর রেলগেটে, এটা রেলের থেকে জায়গা নেয়া। মানে আমি দেখেছি গাইবান্ধা সহ বিভিন্ন জেলা শহরে অনেক প্রবীণ সিনিয়র ব্যক্তি যারা বা প্রজ্ঞাবান যারা, তারা ওই বিভিন্ন চার দোকানে বিভিন্ন রাস্তার পাশে তারা বসে আড্ডা দেয়। তো আমরাও একসময় এইভাবে দিতাম গাইবান্ধায়। দিতে দিতে আমাদের মাথায় একটা চিন্তাধারা ছিল যে আমরা তো একটা বয়সে বুড়ো হয়ে যাব, হয়তো অনেকের বাচ্চা বা ফ্যামিলি থাকবে না, বন্ধু বান্ধবরা থাকবে, আমরা কোথায় যেয়ে বসবো? এরকম একটা কিছু করা যায় নাকি যেখানে বসে আমরা নিরিবিলিতে আড্ডা দিতে পারবো, চা খেতে পারবো, একটা সময় নির্দিষ্ট জায়গা থাকবে, ওখানে যা বসবো। সেই জায়গা থেকেই চিন্তা করেই আমরা রেলের থেকে এই জায়গাটা 100 বছরের জন্য লিজ নিয়ে এই বন্ধু সংগঠনটা করছি। এটা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন বন্যা বা বিভিন্ন ক্রাইসিস মুভমেন্টে আমরা এখান থেকে দুস্থ মানুষদের সাহায্য করি আর কি। এইটা একটা বিষয়। আর গাইবান্ধা জেলা সমিতি যেটা রংপুরে, এটা রংপুরস্থ গাইবান্ধা জেলা সমিতি, রংপুরে গাইবান্ধার যারা বসবাস করে তাদেরকে নিয়ে এই সংগঠনটা। এটাও একটা অলাভজনক সংগঠন, জাস্ট একটা কমিউনিটি এলাকার লোকজন যারা থাকি। তুমি রংপুরে খুব পপুলার আমি শুনেছি, এবং বেশ সবাইকে সংগঠিত করে সেখানেও গান বাজনা হয় অনেক ধরনের। জি সবার সাথে খুব তোমার একটা ভালো সখ্যতা আছে আমি জানি। আচ্ছা, এবার কি জানতে চাইলাম, মৈত্রী। হ্যাঁ, মৈত্রীর বিষয়টা হচ্ছে হ্যাঁ, এটা এপার বাংলা ওপার বাংলা মিলে, এটা বাংলাদেশ, নেপাল, ভুটান, তরাই ডুয়ার্স, কলকাতা আছে, আরো কয়েকটা দেশ আছে, এটা মিলে একটা মৈত্রী নামে সংগঠন আছে। এইটা একটা পেজ আছে আমাদের ফেসবুক পেজ। সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ। এখানে সবার সাথে কথোপকথন হয়। আর এইটার বাংলাদেশে একটা কমিটি আছে, বাংলাদেশের যেটা কমিটি বা বাংলাদেশের মৈত্রী প্রধান যে, সে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী, মুক্তিযোদ্ধা, ওনাকে সবাই চেনেন, উনি হচ্ছে তিমির নন্দী। আচ্ছা উনি আচ্ছা, বাংলাদেশের মৈত্রী প্রধান, যার সাথে আমার হয়তো প্রতিদিন না হলেও 2 দিন 1 দিন পর পর কথা আমাদের হয়। কণ্ঠযোদ্ধা তিমির দা। কণ্ঠযোদ্ধা আর কি, তিমির নন্দী আমার পছন্দের ব্যক্তি উনি, আমাকে খুব স্নেহ আমি করেন। ওনার খুব ভক্ত। যদি কখনো গাইবান্ধায় আসে, জি। তোমার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো, একটু জাস্ট পরিচয় করে দিবে আমার অবশ্যই সঙ্গে। অবশ্যই অবশ্যই। আমার খুব প্রিয় শিল্পী তিনি একজন, তিমিরদা। তিমিরদাকে আমরা এখান থেকে সালাম জানাই, শ্রদ্ধা স্যালুট জানাই, জি। আমাদের একজন কণ্ঠযোদ্ধা শিল্পী ভাই। আচ্ছা, তানজিন, অনেকক্ষণ হয়ে গেল, আরেকটা গান শুনি। যদি গান শুনবেন? যদি সময় পাই। তুমি কিন্তু আমাকে বলেছো যে ভাই আমি কিন্তু দুটো, কিন্তু আমি কিন্তু মনে মনে প্ল্যান আছে আমি তিনটাই। কারণ আমার হচ্ছে কি, মানে আমার চাহিদা মানে দর্শকদের চাহিদা। আচ্ছা, আরেকটা গান হয়ে যাক তাহলে, হ্যাঁ? ঠিক আছে। আমি এবারে প্রয়াত সঙ্গীত শিল্পী, আমার খুবই প্রিয় একজন শিল্পী ছিলেন, আমার আত্মার বলা যায়, এন্ড্রু কিশোর দাদা। ওনার গান গাওয়া আসলে খুব দুঃসাধ্য বিষয়। ওনার একটি গান, আমারও প্রিয় গান, গানটি গাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে। বুকেরই ভিতরে রাখিব তোমারে, আমারও পরাণ করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। বুকেরই ভিতরে রাখিব তোমারে, আমারও পরাণ করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া। ভাসিলে ভাসিব, ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব, জীবন ফুল যাক ঝরিয়া, বন্ধু তুমি যে আশার দরিয়া। বুকেরই ভিতরে রাখিব তোমারে, আমার পরাণ করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া।
এপারে থাকিব এপারে থাকিব ওপারে থাকিব যাব না দূরে সরিয়া বন্ধু পর জনমে মরিয়া বুকেরই ভিতরে রাখিব তোমারে আমার পরাণ করিয়া বন্ধু জনম জনম ধরিয়া বন্ধু জনম জনম ধরিয়া বন্ধু জনম জনম ধরিয়া। বাহ, আমি তো তোমার গান শুনে মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ, চেষ্টা আমি করি। তো কি বলবো আর, যে আমি মানে কি বলবো, যে দর্শক একজন, আমি এখানে এই মুহূর্তে তোমার সঙ্গে আছি জি, কিন্তু একজন দর্শকও তো বটে। অবশ্যই। আমি কিন্তু স্বল্প সময়ের জন্য হারিয়ে গেছিলাম তো গানটা শুনে। ধন্যবাদ। তোমার গলার মধ্যে আমি আমি আগে আরেকবার বলছি, তোমার গান আমার আসলে আগে এভাবে শোনা হয়নি। তা আমি আসলেই যে তোমার চর্চা করার গলা যেটা হয় বেশ দরাজ ভরাট, খুব ভালো লাগলো। আচ্ছা শোনো তানজিন বিল্লাহ, জি, এই যে তোমরা গান করো, শিল্পী মানুষ, আমি যদি বলি যে একজন শিল্পী যদি ভালো মানের শিল্পী হতে চায়, ভালো গায়ক হতে চায়, মানে সব দিক দিয়ে তাকে কি কি মেনে চলতে হবে, অথবা তার কি কি পালন করতে হবে, অথবা মানে স্টেজগুলো কি তুমি যদি বলো একটু। আমি প্রথমেই মনে করি ভালো শিল্পীর কথা বলেছেন, ভালো শিল্পী না, ভালো যে কোনো কিছু হতে হলে আগে একজন ভালো মানুষ হওয়া দরকার। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার অভিজ্ঞতা থেকে। তবে অবশ্যই সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা। একজন ভালো ওস্তাদ, ভালো গুরুর কাছে যাওয়া এবং সুন্দরভাবে ওস্তাদের দেখানো পথে তাকে এগিয়ে যাওয়া। পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীত যেটা আমরা বলি, ক্লাসিক্যাল যেটা, এই ধারাগুলো তাদের শেখা উচিত। শিখলে পরবর্তীতে তারা এমনিতেই গান উঠাতে পারবে, গান গাইতে পারবে, গলা তৈরি হবে। কারণ মূলত যদি গলা তৈরি না থাকে, সেন্স যদি তার মাথায় না থাকে, সেন্স যদি তৈরি না হয়, সে কিন্তু গান করতে পারবে না। এই যুগে অনেকেই দেখছি যে 2টা 4টা 5টা গান করে ওই স্টেজে ওই 5টা গান 6টা গানই করে বেরোচ্ছে বিভিন্ন জায়গায়। আসলে এটার স্থায়িত্ব কতদিন, কতদিন এইভাবে নাচবে তারা, গাইবে? তো এই জন্য মূল ধারার গান করতে গেলে, মূল সঙ্গীতের সাথে থাকতে গেলে, সুস্থ ধারার গানের সাথে থাকতে গেলে একজন ভালো ওস্তাদ ধরা দরকার, তাদের সাথে তাদের পথ দেখানো পথে হাঁটা দরকার এবং সাধনা অবশ্যই দরকার। এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, আমার একটা সাধনার প্রশ্ন বিষয়। তৈরি হয়ে আসলো তোমার কথার প্রেক্ষিতে। জি, ধরো আমি একটা গান 2-3 দিন সময় নিয়ে গানটা আমি হারমোনিয়ামে উঠালাম, গান উঠানো যেটা বলে, আমি যত বড় শিল্পী হারমোনিয়ামে তো আমাকে আমার এটা সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে। জি। এই গানটি একবার সাঁতারা যেমন একবার শিখে, ওই গানটি কি যদি আমি আজীবন আর আবার তুলতে হবে? না, এটা আসলে 2-3 দিনে গান উঠানোর মতো 2-3 বা 7 দিন যে কদিন লাগুক, বিষয় না। মানে এটা একবার উঠালে সেখান থেকে আমি 10 বছর পরেও গাইতে পারবো কিনা। এটা তার দক্ষতার উপর নির্ভর করবে। ওই যে ওই জায়গাটায় আমি ঘুরে আচ্ছা। আসলাম যে ও আচ্ছা, আচ্ছা। তার মেধা এবং তার দক্ষতাটা সেরকম থাকতে হবে, দেন তখন সে সেটা পারবে। সুর তো আসলে মানে গড গিফটেড জিনিস, আল্লাহ পাক ভিতরে দিয়ে দিয়েছেন সবাইরে, এটাকে তৈরি করে ঘষা মাজা করে তৈরি করে নিতে হবে। ওই সেন্স যখন তার তৈরি হবে সে তখন করবে। আমি একটু কথা বলি, আমি ওস্তাদ গাইবান্ধার উনি নিভৃতচারী একজন ওস্তাদ স্বপন চৌধুরী, ওনাকে ওইভাবে অনেকেই চেনে না বাংলাদেশের। আমরা যাকে ওনার কাছে স্বপন আমি দাদা করে ডাকি। জি হ্যাঁ, স্বপন চৌধুরী, খোকন চৌধুরীর ছোট ভাই যে ও আচ্ছা, খোকন হ্যাঁ। মারা গেলেন, যে স্বপন চৌধুরী, ওনাকে অনেকেই অনেকভাবে কিভাবে জানেন আমি জানি না। তার বাসায় আমি একমাত্র প্রথম গান শেখা শুরু করি। তার পিছনের অনুপ্রেরণা ছিল, যার নাম না বললেই নয়, মাহমুদ সাগর মহব্বত, একজন প্রবীণ তবলাবাদক, আমাদের শ্রদ্ধেয় সবার, আমার অনেক ক্লোজ প্রিয় মামা। তার অনুপ্রেরণাটা ছিল আমার অনেক বেশি, যে গান শেখো, গান শিখতাম। তার কাছে সকালে আসতাম, বিকেলে দেখা গেল যে ওই জিনিসগুলোই মাহমুদ আমার বাসায় যেয়ে বসে তার সাথে তবলার সাথে আমরা করতাম। এবং উনি যে গাইড করতেন, এই গাইডগুলো এখন আসলে অনেকেই মনে হয় পায় না বা তারা তাদের কাছে যান না আসলে। তো আমি প্রথম 3-4 বছরের মতো শুধু ওনার কাছে ক্লাসিক্যাল জিনিসগুলোই শিখেছি, সারগাম শিখেছি, বিভিন্ন লক্ষণ গীত, সারগাম গীত, স্বপন ছোট ছোট চৌধুরী ওস্তাদের খেয়াল কাছে। ওনার কাছে শিখেছি। উনি আমাকে কখনো গান উঠিয়ে দেননি।
আমার মনে আছে প্রথম গান আমাকে উঠিয়ে দিয়েছেন রবীন্দ্রসঙ্গীত আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান, প্রথম রবীন্দ্রসঙ্গীত। উনি হ্যাঁ, তারপর নজরুল গীতি শিখিয়েছেন আমাকে ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, বাহ। একদমই নর্মাল ঝুমুর তালের ছোট ছোট গান। তারপরে আমার ওই নজরুল গীতি উঠানো ছাড়া বাংলা আধুনিক গান কখনোই উনি উঠানে, উনি সবসময় বলতেন যে তুমি পারবা, তুমি উঠাই নিও গান শুনে। ও তখন অডিও ক্যাসেট ছিল, অডিও ক্যাসেট কিনে কিনে শুনে শুনে আমরা ওই গান উঠাই নিতাম, নিয়ে নিয়ে যায় শুনাইতাম যে ওস্তাদ ঠিক আছে নাকি দেখেন। আমি মামা করেই বলতাম, এখনো মামা বলি। বলতো যে হ্যাঁ ঠিক আছে, আরেকটু এরকম করে এভাবে করো, এভাবে করে করে এইভাবে কিন্তু আমরা শিখে আসছি। তো সুস্থ ধারার গান করতে গেলে আসলে পদ্ধতিগতভাবে না শিখলে আসলে গান আচ্ছা, একটা ধরে মানুষ, রাখা সম্ভব একজন না। মানুষ তোমার ধর অনেক সঙ্গীত চর্চার দিক দিয়ে আমি বলি, এই ক্লাসিক্যাল কখন মানে কখন তৈরি হয় ক্লাসিক্যাল পর্যায়ে যাওয়ার? এটা আসলে তো অবশ্যই ধাপ আছে, 1 2 3 4 যেমন জিনিসগুলো আছে, সারগাম থেকে সারগাম গীত, লক্ষণ গীত, ছোট খেয়াল, বড় খেয়াল। এটা কি তার কণ্ঠের হ্যাঁ। উপরে নির্ভর করে কিছুটা, নাকি তার চাহিদা বা সে যদি মনে করে? না, কণ্ঠ তো একটা বিষয় ধরো আছে। আমি যদি মনে করি যে নজরুল সঙ্গীতে যে বা অনেক সঙ্গীত আছে না, যে আমরা কোনো শিল্পী দেখি যে মানে যারা গজল গায়, বেশ তার কি বলবো ক্লাসিক্যাল মিউজিক যেটা আর কি আমরা যেটা যাদেরকে বলি, জি। হ্যাঁ ও যে যে কি তবলা আছে, যে কি ওস্তাদ আল্লাহ রাখা তবলা বাজাচ্ছে, বিসমিল্লাহ খা বাঁশি বাজাচ্ছে, এই যে ক্লাসিক্যাল জগতে তারা যে একদম সর্বোচ্চ পর্যায়ের জগৎটাকে তারা চড়িয়ে বেড়াচ্ছে যদি বলি। তাদের তো আসলে ওটা পেশা, নেশাও পেশাই ছিল, এক ধরনের নেশাও বলতে পারেন, নেশা থেকে পেশায় তারা চলে গেছেন। তারা আসলে অনেক বড় লিজেন্ড, আসলে ওনাদের ব্যাপারে মানে মন্তব্য করা আমার মতো ছোট মানুষের কোনো মানে দুঃসাহস নাই, দুঃসাহস মানে আমি রাখি না। আমরা তো তার ভক্ত হিসেবে তো বলতে ভক্ত পারি। হিসেবে তারা আসলে সারা দুনিয়াকে যা দেখিয়ে দিয়েছেন, যে সাধনা করেছেন, যে কষ্ট করেছেন, এই সাধনার আসলে একচুল পরিমাণ এখনকার যারা আছেন তারা করেন কিনা জানি না। তবে ইন্ডিয়াতে এখনো যে রিয়েলিটি শোগুলো হয় ওখানে দেখলে বোঝা যায়, ছোট ছোট বাচ্চারা মান্নাদের গান, হেমন্ত মুখার্জির গান, গোলাম ওস্তাদ বড় গোলাম আলীর গান একদম দারুণ কচুর গায়। পাতার পানের মতো করে গাচ্ছে। দারুণ গায়। তো এটা তো আসলে গড গিফটেড কিছুটা আছে, এবং তাদের পারিপার্শ্বিক যে তাদের পরিবেশ। যে পরিবেশ, পারিপার্শ্বিক যে জগৎটা আছে সেখান থেকে কিন্তু তাদের ওটা পাওয়া। মানে ওখানকার জগৎটাই ওরকম যে সাধনা করা, ঘর থেকেই একদম কি বলা যায় আতুর ঘর থেকে তাদের শেখা আর কি। হুম। হ্যাঁ, এই জায়গা থেকে কিন্তু ওনারা অনেক এগিয়ে আছেন আমাদের থেকে। তবে বাংলাদেশেও এখনো হচ্ছে, হচ্ছে না তা না, এখনো হচ্ছে, আস্তে আস্তে বের হচ্ছে আর কি। আমার আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তুমিও গাইবান্ধার ছেলে, আমিও গাইবান্ধার ছেলে। এই যে তুমি অবশ্য বিভাগীয় শহরে বসবাস করছো, রংপুরে আছো, জি। তো এই যে মানে আমি অবশ্য আমার কিছু অভিজ্ঞতা আছে, আমি তোমার মতো আমি কিন্তু গান কি ভালোবাসি, গান একজন বড় শ্রোতা। ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল ঢাকায় আর্মি স্টেডিয়ামে হতো, আমি যেতাম প্রতিবার। তো এই যে আমি দেখলাম যে তোমার বাঁশি, সেতার, বেহালা এক একটা যন্ত্রসঙ্গীতের উপরেই তারা ওস্তাদ পণ্ডিত। এখন আমাদের এই গাইবান্ধার মতো ছোট জেলায়, মফস্বল জেলায় কেউ যদি মনে করে যে আমি বেহালা শিখবো বা সেতার শিখবো বা বাঁশি শিখবো, সেই সুযোগ আমাদের হচ্ছে না গাইবান্ধায়। এই বিষয়ে তোমার কি? এই বিষয়ে আসলে এখানে যারা সাংস্কৃতিক জগতে নেতৃত্ব দিচ্ছেন বা শিল্পকলার কালচারাল অফিসার বা যারা দায়িত্বে আছেন, এনারা যদি উদ্যোগ নেন যে বাঁশির শিখানোর ব্যবস্থা করা হবে বা বেহালা, তবলা, তবলা হয়তো বা শিখাচ্ছেন অনেকেই। তো এই জিনিসগুলো আসলে তাদেরকে একটা জায়গা করে দিতে হবে, আসলে করে দিলে কিন্তু অবশ্যই শেখার লোক আছে, শিখানোর লোকটা নাই। শিখানোর লোকগুলো আসলে যারা মানে শিখবে এমন লোক অনেক আছে। অনেক আছে, কিন্তু যারা শিখাবেন সেই লোকগুলো সেতার খুবই শিখবে, অল্প। বেহালা শিখবে, বাঁশি সীমিত। শিখবে। হ্যাঁ, সীমিত। এটা শুধু গাইবান্ধা না, বাংলাদেশের অনেক জেলা শহরই এই জিনিসটা আছে, ঘটনাগুলো আছে। হয়তো বিভাগীয় শহর বা রংপুরে বাংলাদেশ বেতার রেডিও আছে জন্য ওখানে কিছু স্টাফ আছেন, তারা শিখাচ্ছেন। সব জায়গায় তো আসলে এটা হয়ে ওঠে না আর কি। তবে এটা পৃষ্ঠপোষকতা যদি করেন শিল্পকলার যারা দায়িত্বে আছেন বা কালচারাল অফিসার যারা আছেন, অবশ্যই সম্ভব, আমি যেটা মনে করি আর কি। আমি কিন্তু বেশ কয়েকটা প্রোগ্রামে এই কথাগুলো বলে আসছি, যে শিল্পীরাই আসে এবং একই কথা তোমার যেটা বলছো এই কথাগুলোই বলে। আচ্ছা, গাইবান্ধার কথা আবার আসি। তুমি আমাদের মোহাম্মদ ভাইয়ের কথা বললা, উনি একজন খুবই উঁচু মানের একজন তবলা শিল্পী, নন্দিত ওনার তবলা উস্তাদ বাদক। নন্দিত তবলা শিল্পী। ওনার উস্তাদ আবার আমাদের প্রমোদ সাহা তবলা, উনিও গুরু। জি। আমাদের কিন্তু বেশ কয়জন আছে, খেয়াল করো। আমাদের তুলসীদা, উনি সমত ঢাকায় থাকে। তারপরে আমাদের ওই যে খুলনা বেতারে বাজে তো, সাকাত ভাই, হ্যাঁ হ্যাঁ, আরো একজন আছে, আসাদ ভাই। আসাদ ভাই। আমাদের কিন্তু গাইবান্ধায় যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু স্টার, খেয়াল করো তবলায়। হ্যাঁ, খেয়াল করছি। এটা কিন্তু এটা আমাদের বড় পাওয়া, যারা সবাই সেই মানের, জাতীয় মানের। তো তুমি তো মোহনায় গান করেছো।
মোহনায় গান করেছি আমি মাত্র একবার, এটা হচ্ছে 2012 সালের ডিসেম্বর মাস হবে সম্ভবত, 12 সালে? 7 তারিখ কি 9 তারিখ হবে। 13 বছর আগের কথা। হ্যাঁ, তখন তারপর আমি আর আমন্ত্রিত হইনি বা আমাকে জানানো হয়নি, আমি আর গান করিনি আর কি। তারপর গার্মেন্টে তুমি আর কোথায় কোথায় প্রোগ্রাম করেছো? গাইবান্ধাতে এমনিতে মোহনা আমি ছাড়া? মোহনা তো আসলে শুরু, আমি যতটুকু জানি 1993 সালে এটার প্রথম শিল্পী ছিলেন তিমির নন্দিদা। তাই? হ্যাঁ, বাহ বাহ বাহ। তো তারপরে মোহনা দীর্ঘদিন বন্ধ ছিল আমার জানা মতে, হুম। তখন গাইবান্ধাতে ছিলাম। তখন আমাদের গাইবান্ধার একজন বিশিষ্ট কবি, সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও যার নাম ছড়িয়েছিলেন, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, কবি সরোজদেব, আমি মামা করে বলতাম কবি সরোজদেব। ওনারা ছিলেন আমাদের মানিক বাহার, অমিতাভ দাস, হিমুন, এনাদেরকে সবাইকে চেনেন আপনি। ওনাদের একটা ইয়ে ছিল তখন, মানে বেশ একটা সব মিলে একটা আড্ডা বলা যায় সবার মধ্যে ছিল। মোহাম্মদ মামা, অমিতাভ মামা, স্বপন চৌধুরী মামা, এনারা মিলে বেশ কিছু প্রোগ্রাম তখন করেছিলেন গাইবান্ধায় পাবলিক লাইব্রেরিতে। তারপরে করাই গাছের নিচে, আর মনে আছে একটা প্রোগ্রামের নাম বিশ্বজয়ীর বিপুল দেউল, শুধু নজরুলের গান নিয়ে প্রোগ্রাম। এবং বৈশাখী প্রোগ্রাম হতে আমি দেখেছি, আমিও ছিলাম, সূর্যবরণ করা হতো বৈশাখীর সময়, যেটা বাংলাদেশের কোথাও করেছে কিনা বা এখন হয় কিনা আমি জানি না। গাইবান্ধা একসময় হতো, আমরা ওই সময় ছিলাম। মানে সূর্য উঠতেছে, বেলা উঠতেছে, ওই সময় তানপুরে দিয়ে ভোরের যে ভাইরো রাগ বা ভৈরবী বাহ। যখন যেটা হতো, সেইটা ওই ক্লাসিক্যাল মিউজিক বাজতো বা হারমোনিয়াম দিয়ে বা তানপুরে দিয়ে ওইটাকে সূর্যবরণ করা হতো। এটা কবে কবে এই জিনিসগুলো আমরা দেখেছি আর কি তখন। এই গাইবান্ধা হয়েছে এই এটা? গাইবান্ধা হয়েছে কত সালের কথা? এটা পৌর পার্কে করাই গাছের নিচে। সালটা আমার যদিও সরোজদেব মনে সালের নাই। মধ্যে? হ্যাঁ, সরোজদেব, উনি ওই যে ইয়েগুলো করতেন, মানিক ভাইরা, তারপর আরিফুল ইসলাম বাবু ভাই স্টেজ করতেন ককি স্টিক দিয়ে, এত সুন্দর, এত মানিক আর্টিফিশিয়াল, মানে বাহটা এত সুন্দর। সৃজনশীল এবং ব্যক্তি। সেই ছবিগুলো আমার কাছে এখনো আছে, ওই প্রোগ্রামের ছবিগুলো। কোরাস গান গাচ্ছে আমার কিছু ছোট বোনরা ছিলেন গাইবান্ধার, আমি ছিলাম, ওস্তাদরা ছিলেন, ওই ছবিগুলো আমার কাছে এখনো আছে। খুবই মনে পড়ে আসলে, খুবই মিস করি। তবে এই ধরনের প্রোগ্রামগুলো গাইবান্ধায় কেন হচ্ছে না আমি জানি না। এই প্রোগ্রামগুলো হওয়া হ্যাঁ, এটা উচিত। মানিক ভাইকে বলতে হবে। মানিক ভাইয়ের সাথে আমার দেখা হয় মাঝে এই মাঝে। ধরনের প্রোগ্রামগুলো হওয়া উচিত। আমাদের পরের প্রজন্ম যারা আসতেছেন তাদেরকে কিন্তু এই জিনিসগুলো মানে প্রোভাইড করা দরকার। ইয়া তানজিন বিল্লাহ, আমি কিন্তু তোমাকে একজন সংগঠক তো আমি পরিচয় করে দিয়েছি দর্শক শ্রোতাদের কাছে। জি। তুমি তো একজন বড় সংগঠক, অনেক প্রোগ্রাম অর্গানাইজ করো। এই যে মোহনার নেপথ্যে তুমি কিন্তু মোহনাকে বেশ কয়েকবার ভালোভাবে শিল্পী তাদের ইন্ট্রোডিউস করে দিয়েছো মোহনাকে, এবং তুমি, আমি যতদিন, তুমি শিল্পীকে বাড়িতে রেখেছো, খাওয়া দাওয়া, তাদেরকে সময় দেয়া এবং অডিটোরিয়াম পর্যন্ত নিয়ে আসা, এরকম কতবার হয়েছে? বেশ বেশ কিছু, বেশ কিছু। আমি তখন বলতাম অনেককে যে এই ছেলেটি কিন্তু যে খুব একজন সেই সঙ্গীত পাগল ছেলে, যে শিল্পীকে নিয়ে আসছে আমাদের গায়ে। মোহনার বিষয়ে একটি কথা মনে আছে, ওই নাম শিল্পী ছিল রতন দাস, রংপুরের। আমি অফিস করে পীরগঞ্জের এক কলিগ ছিল, হালকা শীতের দিন মনে ছিল, আর ওই তিনজন মিলে ওই পীরগঞ্জের যে কলিগটা, ওর মোটরসাইকেলে আমরা আসতেছিলাম রংপুর থেকে, সন্ধ্যার পরে রওনা দিয়ে, যে গাইবান্ধা এসে আমার বাসায় থেকে পরের দিন প্রোগ্রাম হচ্ছে। তা আমার খুবই মজার ঘটনা এবং দুঃখের ঘটনা ওইটা বলতে হয়। পীরগঞ্জ আসা পর্যন্ত ওই আমি মোটরসাইকেলের পিছনে বসা ছিলাম, আর পায়ে যে জুতো ছিল, ওই জুতোটা আমি যখন নামবো মোটরসাইকেল থেকে, আমার পাটা নামাতে পারতেছিলাম না, মানে ভার হয়ে গেছে। ভার হয়ে গেছে। না, চাপ ঘটনা লেগে। হয়েছে জোর করে নামানোর পরে আমি দেখি ওই সাইলেন্সার পাইপের মানে হিটের কারণে আমার জুতোর যে গোড়ালিটা ছিল, ওই গোড়ালিটা একদম সেক পেয়ে মানে একদম গলে গেছে। পায়ের কাছে লাগালাগির মতো অবস্থা, পা গলে গেছে আর কি। নেমে আমি খুবই মানে মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম, এবং কিভাবে যাবো, কি করবো, জুতোটা আমার নষ্ট হয়ে গেল, খুব মানে মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। যাই হোক, পরে পীরগঞ্জে নেমে আমরা অবশ্য জুতোটা চেঞ্জ করে আমি এরপর বড় একটা স্মৃতি একটা মনে আছে। স্যান্ডেল পরে আমি পরে গাইবান্ধা আসছি, জুতোটা আমাকে ফেলে দিয়ে আসছি আর কি। এটা মনে আছে, আরো অনেক স্মৃতি মোহনার। আচ্ছা, আমি তোমাকে আরেকটা প্রশ্ন করব। আমি দেখেছি যে স্থানীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে, এই যে সব বড় বড় শিল্পীদের সাথে তোমার একটা আলাদা সখ্যতা, এটা তুমি কিভাবে তো তাদের সাথে সখ্যতা তৈরি করলে, বা নেটওয়ার্কটা কিভাবে হলো? নেটওয়ার্কটা হয়েছে কি, আমি মূলত একটু অন্য ধরনের ছেলে, মানে সংগঠন প্রিয়, মানুষ প্রিয়। কারণ মানুষ যার সাথে আমার একবার দেখা হয় বা পরিচয় হয়, তো আমি তার সাথে যোগাযোগটা মেইনটেইন করার চেষ্টা করি। বাহ বাহ তো বাহ। ঢাকায় আমি মাঝখানে ছিলাম 2003 সাল থেকে 8-এর নভেম্বর পর্যন্ত, 2008 সালের নভেম্বর পর্যন্ত ঢাকায় ছিলাম। তখন গান বাজনাই করতাম। ওই এখন যারা তাদেরকে চিনবেন, যারা বাংলাদেশকে কিছুদিন পর নেতৃত্ব দিবেন, যেমন পূজন কুমার দাস আছেন একজন, সুনীল কুমার সূত্রধর, ইউডার টিচার, এরা ওই পেশা নেশা গান, তাদের ঢাকাতেই তারা সেটেল, তাদের অনেক স্টুডেন্ট আছে, বিজন মিস্ত্রি,
এরকম ওনাদের ব্যাচে যারা আছেন এরাই কিন্তু বাংলাদেশকে একসময় নেতৃত্ব দিবেন, তারা ওই জায়গাটায় চলে গেছেন, বিভিন্ন জায়গায় তারা গান শেখান। তো ওদের সাথে প্রোগ্রাম করতাম, ঘুরতে ঘুরতেই বিভিন্ন প্রোগ্রামে বড় বড় আর্টিস্টদের সাথে আসলে পরিচয়। তো পরিচয়টা হওয়ার পরে অনেকে আসলে ভুলে যায় বা যোগাযোগ রাখে না, কিন্তু আমি নাম্বারগুলো তখন ডায়েরিতে লিখে লিখে রাখতাম। ওই তখন থেকে আমি তাদের সাথে যোগাযোগগুলো মেনটেন করে আসছি। এভাবেই তো ভালোবাসা তৈরি হয়। এইভাবেই তৈরি হয়ে গেছে এবং এইভাবে এখনো অনেকের সাথে আমার কথা হয়, যদিও আমি রংপুরে থাকি, কিন্তু আমি যোগাযোগ করার চেষ্টা করি, হয় মোবাইলে না হয় মেসেঞ্জারে বা যে কোনো একটা উৎসব পার্বণে আমি যোগাযোগগুলো করি আর কি। না আমি কি বলবো, আমি ব্যক্তিগতভাবে তোমাকে অনেক স্নেহ করি। আমার তুমি এই যে এই নেটওয়ার্কটা তুমি রাখবে এবং আমাদের গাইবান্ধার সাথে বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে মেলবন্ধনটা, জি। এটা তুমি যতদিন পারো আরো ব্যক্তি আরো ছড়িয়ে দিবে, এটি আমার প্রত্যাশা তোমার কাছে, এটা রেডিও সারা বেলার প্রত্যাশা ইনশাআল্লাহ। আর আমাদের সময় যদিও নাই, আমাকে সিগন্যাল দিয়েছে, আমি একটু জোর করে হলো 2-4 লাইন হলো একটু নজরুল সঙ্গীতের যদি সম্ভব হয়। নজরুল সঙ্গীত। যেহেতু আমরা দর্শক শ্রোতাদের কিন্তু বলেছি যে তুমি একজন নজরুল সঙ্গীত শিল্পী, তুমি আধুনিক গান দুটো গেয়েছো, যে বেশি না কয়েক লাইন দিলেই হবে। ঠিক আছে, আমি শোনাচ্ছি। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। খুব সুন্দর। ধন্যবাদ। দু একটা কথা বাদ গেছে, আমি সময় নিচ্ছি, পেছনে কিন্তু সাইড আমাদের দিকে সময় শেষ করে সিগন্যাল দিয়েছে। তোমার পরিবারে কে কে আছে বললে না? আমার পরিবারে আমার ওয়াইফ, তোমার মিসেস তো আছে? হ্যাঁ মিসেস আছে, আমার একটি মেয়ে আছে। তার নাম বলবো না? মেয়ে তাসনিম বিল্লাহ। তোমার মিসেসের নাম বলো আগে। আমার মিসেস নাম হচ্ছে সঞ্জিদা ইয়াসমিন সুরভি। হুম, ও একজন গৃহিণী। সে কি দেখছে অনুষ্ঠান? সে দেখছে অনুষ্ঠান, হ্যাঁ। অবশ্যই দেখছে। তারপর তোমার ছেলে? পরিবারের সবাই দেখছে। আমার ছেলে না, আমার একটি মেয়ে। সরি, একজন মেয়ে। একজন মেয়ে, হ্যাঁ। মেয়েও টুকটাক গান করে, ও গানের আগামী দিকে দিনের ঝুঁকতে বেশি। শিল্পী। আগামী দিনের শিল্পী। হয়তোবা 6 মাস বা 1 বছর পরে ওকে আমার সাথে আমি বিভিন্ন প্রোগ্রামে নিতে পারবো, বৈঠকের প্রোগ্রামে। সেভাবে তৈরি হচ্ছে, ইনশাল্লাহ দোয়া করবেন। অবশ্যই দেওয়া থাকবে। তানজিন, একদম সময় শেষ। দর্শক শ্রোতার কাছে তুমি বিদায় নাও, তারপর আমি বিদায় নেব। সংক্ষেপে দু একটা কথা দর্শক বলো। শ্রোতা যারা আজকের এই প্রোগ্রামটি দেখলেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমি সুস্থ ধারার সঙ্গীতের সাথে যেন আমৃত্যু থাকতে পারি, শুভকামনা। এবং রেডিও সারাওয়ালা সহ আজকের যে সঞ্চালক আমার শ্রদ্ধেয় বড় ভাই মিলু ভাই, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। তোমাকে ধন্যবাদ তানজিন বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তানজিন বিল্লাহ আমার একজন প্রিয় শিল্পী, আমরাও সবাই তার জন্য দোয়া করবো অবশ্যই। আমরা আর কথা বাড়াবো না, অনুষ্ঠান শেষ। আপনারা সবাই আমাদের রেডিও সারাবেলার সঙ্গে থাকবেন, প্রতি মঙ্গলবারে আমাদের অনুষ্ঠান দেখবেন। শুভ সন্ধ্যা।